ভিউয়ার্স, অপটিমিস্ট ব্রাদার্সে আপনাদেরকে স্বাগতম। দেখতে দেখতে আমরা 3 মাস অতিক্রম করলাম আমাদের এই চ্যানেলে। আজকে আমাদের সঙ্গে জুড়েছেন এক বিশেষ অতিথি, স্বনামধন্য দিব্যেন্দু বড়ুয়া। নমস্কার স্যার, আপনাকে আমাদের অপটিমিস্ট ব্রাদার্স চ্যানেলে। স্যার, আপনাকে তো পেয়ে তো আজকে আমাদের খুব আনন্দ, আমরা খুব আনন্দিত আজকে। স্যার, আপনি যে দাবা খেলা শেষ, আপনি অনুপ্রেরণা কার থেকে পেয়েছেন, বা প্রথম যে দাবা যে খেলেছেন সেটা কি মনে পড়ে? না, সেটা হয়নি। তার কারণ হচ্ছে আমি যখন শুরু করি তখন আমার বয়স ছিল 5.5-6 বছর বয়স। শোনা কথা যে বাবা খেলতেন বাবা বন্ধুর সঙ্গে, এবং আমি দেখতাম পাশে বসে, এবং সে দেখতে দেখতে হঠাৎ করে আমি শিখে যাই এবং একদিন চাল বলি। তখন সেটা অতটা বাবা বন্ধু ওনারা অতটা পাত্তা দেননি, বাচ্চা ছিল তো কিছু একটা বলছে। তারপরে আমি আবার বলি এবং তখন ওনারা দেখেন যে হ্যাঁ আমি মানে দেখতে তো শিখে গেছি। তখন ওটা ছিল ভারতীয় নিয়ম। আমাদের দাবাতে এখন যে খেলাগুলো সেগুলো সব হচ্ছে আন্তর্জাতিক নিয়ম, ইন্টারন্যাশনাল নিয়ম। তো তখন তারপরে বাবা খোঁজ করতে আরম্ভ করলেন যে কোথায় আদৌ কোনো অর্গানাইজেশন আছে কিনা, বা কোথাও খেলা হয় কিনা। তারপর জানতে পারলেন যে হ্যাঁ পশ্চিমবঙ্গ দাবা সংস্থা আচ্ছা বলে একটা অর্গানাইজেশন আছে, শিয়ালদার ওখানে ছিল। তারপরে তখন মনে হয় আপনার 8-10 বছর বয়স। 6 বছর বয়স, তখন 6 বছর, 5.5-6 বছর। আচ্ছা আচ্ছা 6 বছর বয়সে আমার প্রথম টুর্নামেন্টে খেলা, এবং সেটা 1972 সালে। আচ্ছা। এবং তখন দাবার সম্বন্ধে একটা সম্পূর্ণ অন্য ধারণা ছিল। দাবাটা হচ্ছে বয়স্কদের খেলা, দাবাটা হচ্ছে সময় কাটানোর খেলা, দাবাটা বাচ্চাদের না, বাচ্চাদের নয়, তখন ছিল না, এই কনসেপ্টটা ছিল না, মানে এই পারসেপশনটা ছিল না। আচ্ছা আসলে পরবর্তীকালে চেঞ্জ হয়। আচ্ছা। দেশের হয়ে আপনি যে অনেক জায়গায় যে রিপ্রেজেন্ট করেছেন, সেগুলোর যদি কিছু একটা ঘটনা একটু বলেন যেটা কিনা আপনার খুব মেমোরেবল। আমি 72 সাল থেকে শুরু করি, 78 সালে গিয়ে প্রথম সাকসেস পাই, স্টেট সাব জুনিয়র 3টি চ্যাম্পিয়ন হই, এবং সেখান থেকে ন্যাশনাল থেকে প্রথম বিদেশ সফর হচ্ছে আমার 79-এ, যখন 13 বছর বয়স। সেটা হচ্ছে ওই আন্ডার 14, 14 বছরের নিচে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মেক্সিকোতে হয়েছিল। এবং সেখানে আমি প্রথম মানে আন্তর্জাতিক টুর্নামেন্ট, প্রথম বিদেশ সফর, এবং সেখান থেকে আমি ব্রোঞ্জ পদক জিতি। সেটা আমার প্রথম সাকসেস মানে আন্তর্জাতিক পর্যায়ে, এবং বলতে গেলে সেটাই। তারপর ফিরে তাকাতে হয়নি। তারপর তো গ্র্যান্ড মাস্টার যেভাবে হলেন, তখন সেই অনুভূতিটা কেমন ছিল? গ্র্যান্ড মাস্টার হয়েছে আমি 1991 সালে। প্রথম গ্র্যান্ড মাস্টার হয় ভারতবর্ষে আনন্দ, আমরা সবাই জানি বিশ্বনাথন আনন্দ। ও হয় 88-এ, তারপর আমি হয় 91-এ। তো ডেফিনেটলি মানে গ্র্যান্ড মাস্টার তো প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে গ্র্যান্ড মাস্টার হওয়া, তারপরে আরও ফার্দার ইমপ্রুভ করা বা ডেভেলপ করা। তো তখন গ্র্যান্ড মাস্টার একটা সময় ছিল যে আমি না আনন্দ কে হবে, রেস চলছিল। তো তাও যাই হোক, আনন্দ পরে এসে ও 80-তে প্রথম গ্র্যান্ড মাস্টার। তবে 91 যখন গ্র্যান্ড মাস্টার কমপ্লিট করি, মানে একটা তো কিছু প্রসিডিওর আছে, মানে নাম পেতে হয়, রেটিং 25 রেটিং অ্যাচিভ করতে হয়। তো গ্র্যান্ড মাস্টার যখন ফাইনাল যে নামটা পাই 91, তারপরে ওটা ডেফিনেট একটা মনে একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট, এবং সেটা বই না মুশকিল। সেটা তো যে অ্যাচিভ করবে সেই বুঝতে পারবে, একদমই তাই। আপনার সব থেকে টাফেস্ট কম্পিটিটর কাকে লেগেছে? ওইভাবে জানার কথা বলা মুশকিল। জীবনের সব থেকে মেমোরেবল যদি কোনো গেম বলতে হয়, তাহলে ডেফিনেটলি ভিক্টর কস্টনারকে হারানো। ওটা হচ্ছে 1982 সালে, তার আমার বয়স 16 বছর বয়স, এবং সেটা লন্ডনের রাইজব্যাংক প্রতিযোগিতা হয়েছিল। তখন উনি ছিলেন বিশ্বের 2 নম্বর প্লেয়ার, আন্টি কাপড় ছিলেন চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এবং ভিক্টর কস্টনার ছিলেন ওয়ার্ল্ডের সেকেন্ড। তো সেই লর্ডস ব্যাংক টুর্নামেন্টে ফর্চুনেটলি ওনার সময় খেলা পড়ে যায় এবং আমি জিতে যাই, এবং সেটা হচ্ছে আমার জীবনের অন্যতম মেমোরেবল গেম। আর 16 বছর, তখন ওনার বয়স কত ছিল? ওনার মোটামুটি 50 হবে বা 45-50 এরকম। সেটা হচ্ছে মানে প্রথম আমার আন্তর্জাতিক মানে
যেমন 79-এ যেমন আমি আন্ডার মানে 14 বছর নিচে আমি ব্রোঞ্জ পেয়েছি, কিন্তু ভিক্টর কাস্ট্রোর সঙ্গে হারানোটা হচ্ছে একটা সম্পূর্ণ মানে অন্য একটা ফিলিংস বিশ্বের 2 নম্বর। এবং সেটাই আমার আন্তর্জাতিক মিডিয়াতে বা আন্তর্জাতিক দাবার জগতে ওটা প্রথম মানে সেটা টার্নিং পয়েন্ট। লোকে জানতে পারলে যে একজন ভারতীয় একজন 16 বছর বয়সে বাচ্চা একজন। সবাই স্যার বলে যে রাশিয়াতে খুব ভালো চেস খেলা হয়, এটা কি কোনো পার্টিকুলার কোনো রিজন আছে যে রাশিয়ানরা বেশি ভালো চেস খেলে? ডেফিনেটলি রাশিয়া তো একসময় মানে সোভিয়েত ইউনিয়ন অনেক দেশ তখন ডেফিনেটলি ওদের আধিপত্য ছিল এবং মনোপলি ছিল, এবং ওদের সিস্টেমটাই ছিল সম্পূর্ণ আলাদা। মানে প্রচুর স্কুল, দাবার স্কুল ওখানে আছে। আজকে যত বিখ্যাত প্লেয়ার কাসপারভ, কার্পভ সব কিন্তু রাশিয়ান চেস স্কুলের প্রোডাক্ট। এবং ওখানে একটা সময় মানে দাবাটা ছিল হচ্ছে যে রাষ্ট্র গেম, রাষ্ট্রীয় ন্যাশনাল গেম, এবং ওরা সমস্ত রকমভাবে সাপোর্ট করতো যে ভালো, এবং সেটা ওরা একটা গ্রুপ অফ কিছু প্লেয়ারকে নিয়ে ওরা কাজ করতো এবং তাদেরকে তৈরি করতো, এবং সম্পূর্ণ দায়িত্ব ছিল রাষ্ট্রের এবং সমস্ত আমরা কি করছি টুর্নামেন্টে খেলার। এখন কি ইন্ডিয়া কি সেটা করছে? না, এটা মানে ভারতবর্ষে কোনোদিন ছিল না, এখনও নেই। একটা সময় ছিল, কিন্তু যখন যখন ভেঙে যায় তারপরে তো সিস্টেমটাই ভেঙে যায়, কোলাপস করে। মানে এখন কিন্তু দেখতে গেলে সেই আধিপত্যটা এখন নেই। কেননা তার দুটো কারণ, একটা হচ্ছে যে ইকোনমিক্যাল কারণের জন্য প্রচুর প্লেয়ার, রাশিয়ান প্লেয়ার মানে অরিজিনাল রাশিয়ান প্লেয়ার তারা বিভিন্ন দেশে মাইগ্রেট করেছে, তারা অন্য কান্ট্রিতে গিয়ে খেলছে, অন্য কান্ট্রি হয়ে খেলে তারা পারফরমেন্স করছে। মানে ওদের দেশটা ভেঙে যাওয়াতে ওদের যে এই যে রাষ্ট্র থেকে যে সাপোর্টটা ওটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, যার জন্য কিন্তু এখন কিন্তু টপে কিন্তু রাশিয়া নেই। কিন্তু সেগুলো হচ্ছে সব সোভিয়েত যে কান্ট্রিগুলো ছিল, সোভিয়েত ছিল, হাঙ্গেরি ছিল, ওইসব কান্ট্রিগুলো তখন সাপোর্টটা ছিল। তখন ভেঙে গেছে, 15টা দেশ ভেঙেছে একসঙ্গে তখন। হ্যাঁ, ভেঙে যাওয়াতে এখন বোধহয় পুরো জিনিসটাই পুরো ভেঙে গেছে, পুরো সিস্টেমটা। এখন হচ্ছে এখন টপে আছে ইন্ডিয়া, টপে আছে চাইনা, নরওয়ে, এরকম বিভিন্ন কান্ট্রির থেকে, ইউএসএ থেকে বেশ ভালো। দাবা যে খেলাটা, এখানে তো আমরা যেমন ক্রিকেট আমাদের রিলিজিয়ান বলি, আমরা সবাই জানি নিয়মগুলো, সবকিছু জানি। এরকম কি কোনো স্পেশাল নিয়ম আছে যেগুলো হয়তো যারা কিনা নর্মাল আমি হয়তো জানি না, বা নর্মাল যে পার্সন যারা আছে, যে এই দাবার অনেক ধরনের নিয়ম থাকতে পারে, তার মধ্যে 2-1টা নিয়ম যদি বলা যায়? দাবাতে পড়া খুব ডিফিকাল্ট, কারণ দাবাটা হচ্ছে পুরো টেকনিক্যাল বেসড খেলা, এবং যেহেতু এখানে কোনো ফিজিক্যাল মুভমেন্ট নেই, তার জন্য কিন্তু দাবাটা একটু মানে এনজয় করাটা ডিফিকাল্ট আর সাধারণ মানে মানুষের জন্য। কারণ আমরা ফুটবল, ক্রিকেট, যে কোনো ফিজিক্যাল মুভমেন্ট গেম আমরা যদি টেকনিক্যালি যদি নাও জানি, আমরা যদি নিয়মকানুন নাও জানি, তারপরে আমরা এনজয় করতে পারি। 6 মারছে, আউট হচ্ছে, আর ফুটবল যেমন ড্রিবলিং করছে, গোল করছে, গোলকিপার সেভ করলো, কেউ কাউকে ফাউল করলো, এই যে টেকনিক্যাল যে ব্যাপারগুলো আছে এর ভিডিও হচ্ছে আমরা জানি না, কিন্তু আমরা এনজয় করছি। দাবাতে যেটা প্রবলেম আছে, দাবাতে সে যদি চাল না জানে, একটা চালের পিছনে কি তার প্ল্যানিং আছে, ঘোড়ার চালটা কেন দিল বা গজের চালটা কেন দিল, এটা যে দাবা জানে এনজয় করতে পারবে, কিন্তু যে দাবা জানে না তার পক্ষে এনজয় করা যাবে না। যেহেতু প্রথমত হচ্ছে এটা ইনডোর গেম, দ্বিতীয়ত হচ্ছে এটা মাইন্ড গেম, থার্ড হচ্ছে এটা বসে খেলার গেম, কোনো ফিজিক্যাল মুভমেন্ট নেই। তো এই কয়েকটা কারণের জন্য আমরা দাবা মানে সেই জনপ্রিয়তাটা পাইনি আমরা। আজকে অন্য স্পোর্টস যেগুলো ফিজিক্যাল মুভমেন্ট গেম সেগুলো পেয়েছে। আমাদের দাবাতে আমাদের মানে সবাই বলে যে তথাকথিতভাবে সেটা তকমা লেগে আছে যে এটা মাইনর গেম ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে, মানে নাম্বার অফ ভিউয়ার্সের পরিপ্রেক্ষিতে যদি বলা যায়। কিন্তু আমাদের মানে জেনে রাখা দরকার যে 180টার মতো কান্ট্রি খেলে পার্টিসিপেট করে ওয়ার্ল্ডে। সেখানে আমরা গত বছর পুরুষ এবং মহিলা বিভাগে আমাদের দাবা অলিম্পিয়াডে স্বর্ণপদক পেয়েছি দুটোতেই, এবং এই মুহূর্তে বিশ্বনানন্দ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। 18 বছর বয়সে একটা বাচ্চা মুকেশ, সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। দুদিন আগে দিব্যা দেশমুখ, একজন মহারাষ্ট্রিয়ান মেয়ে, 19 বছর বয়স, সে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং 15 সেকেন্ড হয়েছে, মানে ওয়ার্ল্ডের
ফার্স্ট সেকেন্ড সেকেন্ড ফাইনালে খেলা হয়েছে, দুজন ভারতীয় খেলেছেন। এটা বিরল দৃশ্য, মানে দুজন ভারতীয় খেলছে। হয়তো আমাদের নেক্সট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পুরুষদের সেখানে দেখা যাবে দুজন আমাদের ইন্ডিয়ান খেলছে, হয়তো গুকেশ এবং আরেকজন কেউ ফাইনালে উঠবে। সুতরাং এখন দাবাটা মানে আমাদের এখন অসম্ভব রকমের ভারতীয়রা ভালো খেলছে। হ্যাঁ, কিন্তু ওই একটাই প্রবলেম, কোনো একটা পার্টিকুলার মুভমেন্ট বা কোনো একটা পার্টিকুলার চাল বলে বোঝানো মুশকিল মানুষের কাছে। কারণ এটা দাবাতে কি আর প্রচুর প্রচুর থিওরি আছে, প্রচুর বই আছে। এটা বই পড়ে কি শেখা যায় ওরকম ভাবে? এখন তো ডেফিনেটলি আরো বেশি অ্যাডভান্স হয়েছে প্রযুক্তির জন্য। এখন সফটওয়্যার বেড়ে গিয়েছে, সবার কাছে কম্পিউটার আছে, ইন্টারনেট আছে। সুতরাং এখন যদি কেউ খেলা শিখতে চায় সে কিন্তু ইজিলি সে খেলা শিখতে পারে। তবে হ্যাঁ, মানে পারফরমেন্স করতে গেলে ডেফিনেটলি যে কোনো ক্ষেত্রেই প্রচুর তাকে ডেডিকেশন থাকতে হবে, তার ইচ্ছা থাকতে হবে, তার ভরসা থাকতে হবে, তার প্র্যাকটিস থাকতে ভালো, তার টেম্পারামেন্ট থাকতে হবে। এরকম অনেক কিছু ফ্যাক্টর কাজ করে মানে সাকসেস পেতে গেলে। কিন্তু এক কথায় বলতে পারি দাবাটা হচ্ছে বলো মানে যেহেতু মাইন্ড গেম, যেহেতু ইন্টালেকচুয়াল গেম, সেটা এটা একটা মানে অন্য জগৎ আছে, এটা একটা অন্য পপুলারিটি আছে পৃথিবীতে। দাবাটা হচ্ছে অন্যতম একটা পপুলার গেম। নিশ্চয়ই ফুটবল, বক্সিং, কয়েকটা অ্যাথলেটস তো আছে, এরকম 8-10টা গেমের মধ্যে দাবা হচ্ছে অন্যতম জনপ্রিয় গেম। কিন্তু আমাদের ভারতবর্ষে যেটা সব থেকে বেশি পপুলার গেম, সেখানে মাত্র খেলে 16টা কান্ট্রি কি 20টা কান্ট্রি। কিন্তু সেটা ঘরে ঘরে পৌঁছে গেছে দূরদর্শনের দৌড়াতে। যেহেতু মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ফ্রেন্ডলি গেম, মানুষ একটা ওভারের পরে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়, মানুষ বুঝছে কি না বুঝছে, মানুষ এনজয় করছে, তাই জন্য একটা অন্য একটা জগৎ তৈরি হয়েছে। এবং সেটাকে আমি তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে তারা এটাকে খুব সুন্দরভাবে এটাকে কমার্শিয়ালাইজ করেছে। তো ডেফিনেটলি আমাদেরও মানে দাবাটা একটা সম্পূর্ণ অন্য একটা জগৎ আছে, সম্পূর্ণ অন্য একটা ভিউয়ার্স আছে। এখন যেহেতু প্রযুক্তি এগিয়ে যাওয়ার জন্য প্রযুক্তির সাহায্য নিয়ে দাবাটা অনলাইনে মানে কম্পিউটারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে লাইভ দেখা যাচ্ছে, যেটা আমরা মোবাইলে হোক, কম্পিউটারে হোক, এখন কালসেন কী খেলছে, গুকেশ কোথায় কী খেলছে সব দেখতে পারেন। সুতরাং এটা একটা অন্য ভিউয়ার্স আছে। স্যার আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো আপনার সঙ্গে। প্রি ওপেনিং সাদা না কালো? হ্যাঁ, অবভিয়াসলি সাদা। আচ্ছা, সবচেয়ে স্মরণীয় প্রতিপক্ষ আপনি বলেছেন? হ্যাঁ, ভিক্টর কস্টনয়, আনন্দ। ক্লাসিক্যাল না র্যাপিড? আমি সবসময় ক্লাসিক্যালে পছন্দ করি। আচ্ছা, প্রস্তুতির সময় কি চা খান না কফি খান? না, চা ম্যাক্সিমাম। জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা? বাবা সবথেকে বেশি, সবথেকে বড় অনুপ্রেরণা ডেফিনেটলি বাবার জন্য আজকে আমি। কারণ আমি এই কারণে বাবাকে বলছি যে সময় আমি শুরু করলাম সেই সময় কিন্তু প্রচুর বাধা, প্রচুর সবাই মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা সবাই না করেছিল। তখন সম্পূর্ণ তাস দাবা পাশা 3 সর্বনাশা বা কর্মের একটা প্রবাদী আছে। তো সেই মধ্যে বাবা যে 6 বছর কেরিয়ে গেছেন আমাকে উইদাউট এনি পারফরমেন্স, যতটা পেরেছেন কিছু তো বুঝে। তো ডেফিনেটলি তাই জন্য আজকে আমি যেটুকু সাফল্য পেয়েছি, যেটুকু আপনার সাফল্য পেয়েছি বা আপনার সামনে, তো সব কিছু পাওয়ার জন্য। স্যার লাস্ট প্রশ্ন আজকে আমাদের, যারা বিগিনার, যারা শুরু করতে চাইছে, তারা দাবাকে কি করে কেরিয়ার অপশন হিসেবে রাখতে পারে? প্রথমত বলবো দাবাটা এখন ঘরে ঘরে বা আমার চাইছেন তাদের সন্তান দাবা কিনুক, এটা একটা পজিটিভ দিক। কারণ আমি 20 বছর ধরে আমি আমার একাডেমি চালাচ্ছি। এখন দাবাটা অত্যন্ত জনপ্রিয়, ডেফিনেটলি বিশ্বনাথ আনন্দের জন্য, ডেফিনেটলি মুকেশের জন্য, ডেফিনেটলি আপনার জন্য, দিব্যার জন্য। তো এখন বাবা মারা এটুকু মানে বুঝেছেন যে সন্তান যদি দাবা খেলে তাহলে সে প্রফেশনালি ভালো প্লেয়ার হোক কি না হোক, দাবাটা খেলে তার একাডেমিক কেরিয়ার জন্য ভালো হবে। কারণ দাবাটার মধ্যে যেটাকে বলা হয় মাইন্ড জিম, যেহেতু একটা বাচ্চা যখন 8 ঘন্টা দাবা খেলছে, 8 ঘন্টা খেললে তার যে ব্রেনের যে ওভারঅল এক্সারসাইজটা হচ্ছে, তার ধৈর্য বাড়ছে, তাকে ভেবে ভাবতে হচ্ছে, তার ক্যালকুলেশন পাওয়ার বাড়ছে। আমি এক চাল দিলে আমার অপোনেন্ট কী দেবে এইভাবে যে ভেবে যেতে হচ্ছে। তারপর তার ইনটিউশন পাওয়ার, তারপরে তার অ্যাসেসমেন্ট,
মানে জাজ করা যে 15 চাল পরে 16 চাল পরে কি 20 চাল পরে যে পজিশনটা আসবে সেটা আমার পক্ষে ভালো না খারাপ, তো রেশনাল থিঙ্কিং, তো এই সমস্ত কিছু একটা বাচ্চার মধ্যে ডেভেলপ করছে। প্রবলেম সলভিং আছে, স্কিলগুলো ডেভেলপ করে। তো যার জন্য কিন্তু আজকে একটা বাচ্চা সন্তান, সে ছেলে হোক বা মেয়ে হোক, সে দাবা খেলে 8 ঘন্টা যদি খেলে, এটা সাইন্টিফিক্যালি প্রমাণিত যে তার সাধারণ জ্ঞান বা আইকিউ লেভেল সাধারণ বাচ্চার থেকে ভালো থাকবে, বেশি থাকবে। তো এটা তার একাডেমিক কেরিয়ারটা লাভবান হচ্ছে। ঠিক তেমনি আজকে যদি প্রফেশনালি ভালো খেলে, সে ভালো রেজাল্ট করে, যদি ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল যায়, তা ডেফিনেটলি একটা কেরিয়ার হিসেবে নেওয়া যেতে পারে। কারণ এখন প্রচুর টুর্নামেন্ট হচ্ছে, ভারতবর্ষে প্রচুর টুর্নামেন্ট হচ্ছে, আর এখন অত্যন্ত একটা জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে। এবং এখন স্কুল লেভেলেও খুব দেখছি, আমিও দেখছি যে বাচ্চারা খেলছে, এবং দাবাটা প্রত্যেক স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখানো হচ্ছে, এবং অনেক স্কুলে আবার সাবজেক্ট হিসেবে ঢোকানো হয়েছে। এবং যিনি টিচার, দাবা যে টিচার, উনি যে স্যালারিতে পান পারবিদ্যা, সেই স্যালারি পাচ্ছেন। সুতরাং এখন দাবার একটা সম্পূর্ণ একটা অন্য জগৎ তৈরি হয়েছে, এবং ভালো খেললে তার ডেফিনেটলি এটাকে কেরিয়ার হিসেবে নেওয়া যেতে পারে। আমরা যেটা বলছিলাম যে প্রচুর টুর্নামেন্ট, প্রচুর প্রাইজ মানি আছে, প্লাস তার সঙ্গে সঙ্গে যদি সে যদি ভালো জায়গায় পৌঁছে যায়, তাহলে তার চাকরিও আছে, সরকারি চাকরিও হতে পারে, আবার প্রাইভেট চাকরিও হতে পারে। প্রচুর কোম্পানিগুলো তারা এখন দাবার জন্য কোটা আছে, স্পোর্টস কোটায়, এবং চাকরি পাচ্ছে। সুতরাং দাবাটাকে এখন মানে অ্যাজ এ কেরিয়ার নেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, তবে তার জন্য যা দরকার সেটা হচ্ছে তাকে ভালোবাসতে হবে, তাকে অবশ্যই প্রেরণ করতে হবে, তাকে খাটতে হবে, আর লেগে থাকতে। আপনার সঙ্গে কানেক্ট করতে গেলে যদি আপনার থেকে কেউ শিখতে চায়, তাহলে আপনি শুরুতে আপনি এখানেই শেখান? আমরা তো দিয়ে দেবো ভিউয়ার্স, স্যার কোথায় শেখান? আমার দুটো সেন্টার আছে, একটা হচ্ছে এখানে চক্রবেড়িয়াতে, আরেকটা সল্টলেক এফডি ব্লকে। এছাড়া আমরা আস্তে আস্তে এবারে এক্সপ্যান্ড করছি। আমরা রাজারহাটও খুলেছি, রাজারহাটে সিদ্ধা কোম্পানি মানে হাউজিং কমপ্লেক্সে আমরা ওখানে চালু করেছি, এবং বিভিন্ন জায়গার থেকে মানে চাইছে, তা ওনার অনেক জায়গায়, যেমন ব্যারাকপুর, দুর্গাপুর, শিলিগুড়ি, সব জায়গায় চাইছে। তো ইচ্ছা আছে আস্তে আস্তে আমাদের শাখাটাকে নিশ্চয়ই বাড়বে। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলেছে, খুব ভালো। নমস্কার।